ষড়ঋতুর দেশ বাংলাদেশ বলা হয়ে থাকে। বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ। আর এই পার্বণের জন্য বা উৎসবের জন্য পৃথিবী জুড়ে বাঙালি কিন্তু সমাদৃত। আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গে এই হেমন্তে অর্থাৎ অগ্রহায়ণে, যেখানে শুরু হয়েছে নবান্ন উৎসব। দীপ্ত কৃষির আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার্ড বাই কাজী ফার্মস। এই নবান্ন উৎসবে আপনারা আমাদের সাথেই থাকুন। আমি নূরে জান্নাত, সাথে থাকছি আপনাদের। চৈতন্যপুরে ঢুকতেই মনে হলো যেন অন্য এক জগতে প্রবেশ করলাম। সকালের মিষ্টি রোদটা ঠিক এমনভাবেই জানান দিল আজকের দিনটা হবে অদ্ভুত সুন্দর। আর সে কথা যে মিথ্যে নয়, সারা গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা নবান্ন উৎসবের আমেজই তার অকাট্য প্রমাণ। দর্শক, আমার পাশে কিন্তু আছেন, ওনাদের মধ্যেও বিজয়ী আছেন, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এই অবস্থানে ওনারা রয়েছেন। এই যে ধান কাটলেন এত তাড়াতাড়ি এত দ্রুত কিভাবে পারলেন? কষ্ট হয়েছে? কষ্ট করেছি বলে তো আমাদের হয়েছে। আচ্ছা, পুরস্কার পেলে তো অনেক ভালো লাগে, তাই না? তাহলে এই কষ্টটা করাই যায়। বছরে একটা মাত্র উৎসব, সেখানে তো এই কষ্টটা করা যায়, তাই না? আচ্ছা, এই ধান কেটে পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগে বলেন? ভালো লাগে, খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই একেবারে নতুন পোশাক সেজে গুজে তারপর কিন্তু ধান কাটতে এসেছেন। বিষয়টা তো খুব আনন্দের, তাই না? তো এই ধান আপনারা যেটা কেটেছেন সেটা কি আপনারা পাবেন, নাকি যার ক্ষেতের ধান সেখানে রেখে যেতে হবে? ও, তাহলে তো একেবারে আপনারাই পুরস্কৃত হচ্ছেন সেটা বলা যায় না, যার ক্ষেত সেও পুরস্কৃত হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন, উনারা কিন্তু সেজে গুজে একেবারে ধান কাটতে এসেছেন এবং খুবই খুশি। পুরস্কার পেলেও খুশি, না পেলেও খুশি, কারণ বছরের একটা দিন সবাই মিলে কিন্তু এই আনন্দটা করাই যায়। এই গ্রাম পুরোপুরি রাজোয়ার সম্প্রদায়ের বসতি। তাদের নিজস্ব রীতি, নিজস্ব বিশ্বাস আর নিজস্ব জীবনধারায় সাজানো। মাটির বাড়ির দেয়ালে আঁকা নকশা আর আলপনায় ধরা পড়ে তাদের প্রতিদিনের গল্প, কখনো ফসলের, কখনো ঘরের, কখনো আবার অন্তরের সুখ দুঃখের। যেন মাটি আর রঙের মধ্যে তারা নিজেরাই বুনে রাখে জীবনের দীর্ঘ পথ চলা। এই যে অনুষ্ঠান কৃষি নিয়ে বা কৃষকের আনন্দ নিয়ে কেমন লাগছে এসে, বা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা কৃষকের আনন্দ না, আমরা যারা কৃষি ডিপার্টমেন্টে চাকরি করি আমাদেরও খুব আনন্দের একটি উপলক্ষ। আমি ধন্যবাদ জানাই এখানকার উদ্যোক্তা আমাদের কৃষক মনিরুজ্জামানকে, যে আমাদের উপজেলা কৃষি অফিসকে এখানে স্বাগত জানিয়েছেন। তো সব মিলিয়ে এই নবান্ন উৎসব খুবই বাঙালির একটি সার্বজনীন উৎসব। আমাকে খুবই ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, তো আপনারা কি প্রতি বছরই আসলে আসেন, বা ভবিষ্যতে আপনারা কি মনে করছেন অন্যান্য জায়গাগুলোতে বা গ্রামগুলোতে এটা আসলে কিভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থাকা উচিত, বা আপনারা নিজেরা কোনো ধরনের উদ্যোগ নেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমরা উদ্যোগ নেব। আসলে এই জায়গায় যে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসবটা পালিত হয়, উপজেলার অন্যান্য দু এক জায়গায় এভাবে হয় এবং সেই জায়গাগুলোতে আমরা আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। তো বাঙালির যে এই আমন ধান কাটার যে উৎসবটা, এটা সার্বজনীন এবং আমরা চাচ্ছি যে এটা যেন কৃষক উৎসব হিসেবে না, এবং এটা যেন কৃষকের ঘরে ঘরে পৌঁছে যায় এবং তারা যে নতুন ধানের যে একটা আনন্দ উৎসব, এটা যেন সকলের মাঝে ছড়িয়ে যায়। এটা এভাবে আমরা চাচ্ছি বা এভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা এইভাবে কাজ করে যান, আমরা আসলে এই প্রত্যাশায় রাখি। দর্শক, আমাদের সাথে আরও আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক। আমরা স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। এখানে এসে আরো ভালো আছি। এই ব্যাপারটা একটু বলেন স্যার, এখানে এসে কেমন লাগছে, উদ্যোগটাকে কিভাবে দেখছেন, বা আপনারা আসলে বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, সেখানে শিক্ষার্থীদের আপনারা কিভাবে উদ্বুদ্ধ করতে পারেন একেবারে রুট লেভেলে গিয়ে কাজ করবার জন্য? অনেক ধন্যবাদ। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আমরা যদি দেখি অধিকাংশ কৃষক ঘরের থেকে কিন্তু পড়ালেখা করতে যাচ্ছে, উঠে যাচ্ছে। আজকে পার্টিকুলারলি এখানে এসে খুবই ভালো লাগছে যে আসলে আমরা গ্রাম থেকে উঠে এসেছি, কিন্তু গ্রামের সাথে আমাদের কানেকশন এই মুহূর্তে, যেহেতু আমাদের এক ধরনের শহরী জীবনের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি, তো অলমোস্ট আমরা ভুলতেই বসেছিলাম যে এরকম আমাদের একটা ঐতিহ্য, আমাদের একটা গর্বের একটা জায়গা ছিল, নিজস্ব সংস্কৃতির একটা জায়গা ছিল। বাট আমরা এখানে এসে আবার সেটি নতুনভাবে ফিরে পেলাম। এই যে মানুষ কি নির্মলভাবে আনন্দ করতে পারে, পৃথিবীর সব ধরনের টেকনোলজি, মোবাইল টোবাইল এগুলো দূরে রেখেও যে একেবারে সবাই মিলে একসাথে, যে কমিউনিটি একসাথে মিলে একটা আনন্দ করতে পারে, সেটি একটা অসাধারণ একটা, আমি বলবো যে অভিব্যক্তি। আর খুব ভালো লাগছে। আর এই যে আজকে নতুন ধান কাটা শুরু হলো, নবান্ন শুরু হলো, এই নবান্ন কৃষকের মুখে এই যে নতুন ধানের সোদা গন্ধ, মাটির যে গন্ধ,
সেটি কিন্তু সবাইকে প্রফুল্লিত করে। এটা ঘিরে তাদের স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হয়। সন্তানের লেখাপড়া, চিকিৎসা, নিজেদের জীবনযাপন সব কিছু এই ধান, এই নতুন ফসলকে ঘিরেই কিন্তু তাদের আবর্তিত হয়। তাদের এই যে নতুন ধানের তারা আজকে দেখলাম অনেকে বিজয়ী হলো, কিন্তু জানি না যখনই তারা মাঠে যাবে, তারা মাঠ থেকে যখন বাজারে যাবে, তাদের এই বিজয়ের হাসিটা থাকবে কিনা, এটি আসলে আমরাও আসলে সেটাই চিন্তা করি যে কৃষক যেন ন্যায্য মূল্য পায় এবং কৃষকের সন্তানেরা যেন অনেক বড় জায়গায় গিয়ে তাদের এই কষ্ট লাঘব করতে পারে। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। চৈতন্যপুরের মানুষগুলো এতটাই সহজ সরল যে তাদের পরিমিত জীবনে সুখ খুঁজে পাওয়া অতি সহজ কাজ। খুব বেশি চাহিদা নেই, খুব বেশি দাবি নেই, যা আছে তাই দিয়ে সন্তুষ্ট থাকার এক গভীর শিল্প তারা রপ্ত করে ফেলেছে এক জীবনে। আর উৎসবের দিনে সেই সুখ যেন আরও রঙিন হয়ে ওঠে। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে হাসি, হইচই আর ভালোবাসার এক নতুন ধারা। দেশি উৎসবগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে নবান্ন তো একটা দেশীয় উৎসব ছিল এবং অনেক আগে সেটা খুব ব্যয়বহুল বা জাঁকজমকভাবেই পালন করা হতো, এখন সেটা তো আমরা দেখছি না। আপনি নতুন করে সেই 19 সাল থেকে যে শুরু করলেন, এটার আসলে আপনার পেছনের গল্পটা কি বা জার্নিটা কেন? মানে আমি নিয়মিতভাবে কৃষিকাজই করছিলাম, এখন আমার মনে হয়েছে যে একটা কিছু করি আমরা সবাই একসঙ্গে, মানে একটু আনন্দ করি। এই আনন্দ করতে গিয়ে কি করব ভাবতে ভাবতে এই নবান্নটা মাথায় আসছে, যে যেহেতু এটা আমাদের ঐতিহ্য, আমাদের কৃষকরা এই উৎসবটা পালন করে, আমি নিজে যেহেতু কৃষিকাজের সাথে জড়িত, কাজে এইটা করলে পারেই বরং আমাদের জন্য, নিজেদের জন্য ভালো। এই চিন্তার জায়গা থেকেই কিন্তু এই অনুষ্ঠানটা করা। আচ্ছা, প্রথমবার যখন আপনি ভাবলেন উৎসবটা করবেন, আপনি গ্রামের কৃষকদের সাথে বসলেন, তারা আসলে কি প্রতিক্রিয়া জানিয়েছিল? পুরো গ্রাম একসঙ্গে ছিল, মানে এমন কেউ নাই যে কিনা আপনার মনে করেন মানে অংশগ্রহণ করেনি। সবাই খুবই মানে আন্তরিকভাবে এই প্রোগ্রামটা শেষ করার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সবার সহযোগিতা ছিল। এখনও আপনি দেখবেন যে সবাইকে জিজ্ঞেস করলে তার সবার মধ্যে এক ধরনের আগ্রহ, আন্তরিকতা আছে এবং সবাই খুবই মানে আনন্দের সাথে এই প্রোগ্রামটা করার ক্ষেত্রে সবাই ভূমিকা রাখে। কিন্তু প্রথমবারের তুলনায় এবার সেখানে আপনি কি পার্থক্য দেখেন? এটা সপ্তমবার চলছে, এই বছর আমরা যদি করতে পারি তাহলে সপ্তম বছর আচ্ছা, হচ্ছে। সপ্তমবার। পার্থক্যটা আসলে আমি এটা সবকিছু তো অর্থনীতির সাথে সম্পর্কিত, গ্রামের মানুষের সেই সুযোগটাই কম। ধরেন যে আজকে ধান কাটার যেই আমরা যেমন একটা প্রতিযোগিতা করি প্রথমে মেয়েদের, এবং তাদেরকে আমরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই সময় কিন্তু গ্রামে প্রচণ্ড কাজ, কারণ এখন সবার পুরো মাঠেই তো ধান, সবাই ধান কাটবে, কাজে এই সময় এগুলোকে মানে চিন্তার জায়গাটাকেই পরিবর্তন করতে হবে। এইটা কিন্তু আমরা যেমন একটা ফসল ফলাতে গিয়ে মানে বীজ থেকে শুরু করে আমরা একদম বাজারজাত পর্যন্ত কিন্তু প্রত্যেকটা পর্যায়ে কিন্তু লড়াই। আমাদের যদি নিজেদের এই শক্তিকে বুঝতে হয় তাহলে আমাদেরকে কিন্তু এইটা মানে ধারাবাহিকভাবে আমাদের কৃষকদেরকে বুঝিয়ে আমাদের চিন্তার জায়গাটাকে উন্নত করতে পারলেই শুধুমাত্র এইটা ছড়িয়ে যাবে। আর একটা মানুষ যদি আনন্দিত না হয়, তার জীবনে যদি আনন্দের মুহূর্তগুলো না থাকে, তাহলে কিন্তু সেই মানুষ মানে বেশি দিন বাঁচা কিন্তু কঠিন, এবং কোনো সৃষ্টিশীল কোনো কিছু করাও কিন্তু খুব কঠিন। কাজেই প্রতিনিয়তই যদি আমরা পারি যে ছোট ছোট করে আনন্দগুলো নিজেদের মতো করে উদযাপন করতে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের ছেলে মেয়েদেরও বিকাশ, মানসিক জগতে কিন্তু এক ধরনের পরিবর্তন আসা সম্ভব। তো এই উৎসবটা ঘিরে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, বা আপনি এটাকে কোথায় দেখতে চান, বা এটা কতটা ছড়িয়ে পড়ুক, এটা নিয়ে কি ভাবছেন? এই আনন্দ তো অবশ্যই, মানে আনন্দ ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই আনন্দটা তখনই ছড়িয়ে যাবে যখন কৃষক স্বয়ংসম্পূর্ণ হবে, তার চিন্তাটা বিকশিত হবে কখন, যখন সে প্রত্যেকটা ফসল উৎপাদনের পরে ন্যায্য মূল্য যদি পায়, লাভ যদি পায়, তখন কি হবে, তার ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। উচ্চশিক্ষায় শিক্ষিত করলে কি হবে, স্বাভাবিকভাবে আপনার কিন্তু প্রোডাকশন বৃদ্ধি পেয়ে যাবে এবং পুষ্টিহীনতা থেকে মুক্তি পাবে। তাহলে কি হবে, তাহলে একটি সুস্থ সবল জাতি গড়ে উঠবে, তারা এমনি আনন্দ করতে চাইবে। আর যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে এই 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 অনুষ্ঠানগুলো চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কারণ কি, যেই কৃষক লসের মধ্যে থাকবে সে কি কোনো একটা আনন্দ করতে পারবে? এটা সম্ভব। যেই দিন আলু উঠাচ্ছে বা যেদিন ধান কাটবে সেই দিনও বৃষ্টি হয়ে যায়, তার ফসল নষ্ট হয়ে যাবে না, এই নিশ্চয়তা নেই। এইটা একজন কৃষক জান না, কাজে সে সব সময় কিন্তু দুশ্চিন্তার মধ্যেই থাকে। কাজে
শেষ পর্যন্ত উৎপাদন শেষে ন্যায্য মূল্য পাওয়ার মধ্যে দিয়েই কৃষকের মানে পরিপূর্ণতা আসবে তার ফসলের, এবং এই লাভ করলে পারে তার ছেলে মেয়েদের ভরণ পোষণ ঠিকঠাক করতে পারবে, তাদেরকে পড়ালেখা করাতে পারবে, সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে, তখন এই উৎসবটা আসলে ছড়িয়ে পরিপূর্ণতা যাবে। পাবে। জি হ্যাঁ, জি একেবারেই তাই ভাইয়া, আমরাও সেটাই প্রত্যাশা করি। আমাদের কৃষির যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে এবং কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটাতেই আমরা বিশ্বাস করি। এবং এই নবান্ন উৎসব সারা দেশে ছড়িয়ে পড়বে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। জি, আমারও সেটাই প্রত্যাশা। আর আপনারা যে এই কষ্ট করে আমাদের নবান্নে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমরাও এই উৎসবে শরিক হতে পেরে আসলে খুবই আনন্দিত। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। নবান্নের প্রস্তুতি শুরু হয় প্রায় 1 মাস আগে থেকেই। গায়ের মেয়েরা নতুন শাড়িতে মানানসই গহনায় নিজেদের সাজিয়ে তোলে, চোখে মুখে তাদের উৎসবের উচ্ছ্বাস খেলে বেড়ায়। ছেলেরাও কম যায় না, নতুন পোশাকে নতুন উচ্ছ্বাসে তারাও জানান দেয় নবান্ন এসেছে। নতুন ফসলের গন্ধে ভরে উঠেছে ঘরদোর, যেন সমগ্র চৈতন্যপুর এই এক উৎসবকে ঘিরে আরও বেশি করে বাঁচতে শেখে। ধানের গন্ধ, রঙিন আলপনা, হাসির শব্দ আর একসঙ্গে কাটানো সময়, সব মিলিয়ে নবান্ন হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। অল্পেই আনন্দ খুঁজে পাওয়া এই মানুষগুলোর শান্তি যেন অটুট থাকে যুগের পর যুগ। চৈতন্যপুর গ্রাম তার এমনই সরল মমতাময় রূপ নিয়ে চিরকাল বাঁচুক, এই আমাদের প্রার্থনা। দর্শক, নবান্নের উৎসব হবে আর গায়ে আলপনা আঁকা হবে না, সেটা তো হতেই পারে না। এছাড়াও গায়ের সবাই সাজগোজ করে একেবারে উৎসবের আমেজে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বসে আছে। পায়ে আলতা, নূপুর, এখানে আলপনা আঁকা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর আয়োজন। কেমন আছো তোমরা? ভালো। ভালো। কি করছো এখানে? আলপনা দেখছি। আমি কি একটু বসতে পারি? অবশ্যই। আচ্ছা, কে করেছে এই ডিজাইন? আমরাই করলাম। তোমরাই করলে? হ্যাঁ। আচ্ছা, আমার সামনে একটু আঁকাও তো দেখি। ভীষণ সুন্দর কালারফুল রঙে কিন্তু আলপনাটা আঁকা হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন সাদা, সবুজ, লাল, বিভিন্ন রং। আসলে প্রকৃতিটাই রঙিন। হেমন্তের এই সময়ে আমরা দেখি একপাশে ধান কাটা হচ্ছে, হলুদ রং, একপাশে ফুল ফুটছে, একপাশে প্রকৃতির সৌন্দর্যটাই যেন বেড়ে যায়। আর একই সাথে যখন আলপনা আঁকা হয় রঙিন, তখন তো মনটাই ভালো হয়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো তো? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। এই যে উৎসবের আমেজ, সারা গ্রাম জুড়ে সবাই মিলে হই হই রই রই করছে, তোমরা কি এই দিনটার প্রত্যাশায় থাকো বা অপেক্ষায় থাকো? হ্যাঁ। তাই? হ্যাঁ। তো সারা বছর তোমরা আসলে কি কি পরিকল্পনা করো এই দিনটার জন্য? অনেক নাচ করি, আবার খেলাধুলা থাকে। তাই? হ্যাঁ। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া থাকে, আবার সকাল থেকে আলপনা, আবার সাজগোজ করি। সাজগোজ? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তোমাদের সাজগোজ হয়নি, না। সেটা কেন? কাজ করছিলাম তো, তাই মানে আলপনা টালপনা দেওয়ার জন্য হয়। আচ্ছা, তাহলে এই পার্টটা বা এই কাজটা শেষ করে তোমরা সাজগোজ করতে হ্যাঁ, চলে যাবে, তাই না? আমাকে কি সাথে নেবে? হ্যাঁ। আপনার? আচ্ছা, ঠিক আছে। এখন কি আমি একটু আলপনা আঁকাতে পারি তোমাদের সাথে? হ্যাঁ, আঁকান। দাও। সাদা রং দিব? হ্যাঁ। ওপরেই দেই, কারণ আমার আঁকার হাত ভীষণই খারাপ, তো আমি আসলে নষ্ট করতে চাই না এত সুন্দর ডিজাইন, কিন্তু আমার আঁকাতে ভালো লাগছে। এই যে এত সুন্দর করে তোমরা আলপনা আঁকাও, সেটা কি এত বছর ধরে তোমরা আসলে করে যাচ্ছ সেজন্যই, নাকি করে যাচ্ছে? করেই যাচ্ছ? প্রথম কি এত সুন্দর হতো, নাকি তোমরা আসলে মা চাচিদের কাছ থেকে শিখেছো? মা চাচির কাছ থেকে সেজে দিয়ে আস্তে আস্তে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এটা বংশ পরম্পরায় বা ঐতিহ্যগতভাবেই তোমরা পেয়ে এসেছো, তাই না? দেখছি এখানে একটা ঢেকির পাশে তোমরা কেন আলপনাটা করছো বলো তো? তার কারণ আগের দিনে ঢেকি ব্যবহার করা হতো, কিন্তু মানে আমার মা চাচিরা সবাই ঢেকিতে মানে ধান কুটতো, কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাই না ঢেকি। ওই জন্য আমরা ঢেকিটা মানে আলপনা দিয়ে এটা তুলে ধরতে চাইছি। বাহ, কি চমৎকার কথা বলেছো। একটা সময় এই ঢেকি ছিল আমাদের ঐতিহ্য। আমাদের মা চাচি বা তারও আগে দাদা দাদিরা কি করতেন, এই ঢেকি ব্যবহার করে ধান বা চাল কুটতেন। এখন সেই সময়টা একেবারেই হারিয়ে গেছে। এই জিনিসটা বা বিষয়টা আমাদের যে আগামী প্রজন্ম, তারা কিন্তু ধারণ করতে পারছে বা বুঝতে পারছে, আর সেজন্যই তারা বেছে নিয়েছে এই ঢেকির পার্কে তাদের যে আলপনা বা মনের রঙে সাজানোর জন্য। কি চমৎকার ব্যাপার, তাই না দর্শক? নবান্ন আমাদের কৃষিজীবন আর গ্রামীণ সংস্কৃতির এমন এক উৎসব, যেখানে একসাথে মিশে থাকে নতুন ধানের গন্ধ, মানুষের আনন্দ আর প্রকৃতির আশীর্বাদ।
অগ্রহায়ণের হালকা রোদ যখন সোনালী ধানের মাঠে পড়ে তখনই শুরু হয় নবান্নের ব্যস্ততা। নতুন ধান ভানা, পিঠাপুলি বানানো আর আত্মীয় স্বজনকে নিয়ে উৎসবে মেতে ওঠা। নবান্ন শুধুই খাবারের অনুষ্ঠান নয়, এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, কৃষকের পরিশ্রমের প্রতি সম্মান আর ঘর সংসারের শান্তি কামনার এক চিরন্তন বাংলা রীতি। দর্শক, একে তো মাটির বাড়ি, তার উপরে জাতাকলের শব্দ, বুঝতেই পাচ্ছেন চমৎকার একটা পরিবেশে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন হাজার বছরের ঐতিহ্য, যেটি কিনা আবিষ্কৃত হয়েছিল হাজার হাজার বছর আগে। তখন জাতাকল আবিষ্কার করা হয়েছিল মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য। সেখানে চাল পেশা হতো মশলা, ডাল। এই যুগে আমরা কিন্তু জাতা খুঁজেই পাই না, কিন্তু এই চৈতন্যপুর গ্রামে এখনো জাতাকলের ব্যবহার রয়েছে। গল্পটা একটু শুনে নিই। কেমন আছেন দিদিরা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনারা এই যে জাতাকলের কাজ করছেন, এখনো কি জাতাকলের কাজ হয় এই গায়ে? হ্যাঁ, আমাদের গ্রামে এখনো হয় এই গায়ে। এখানে আপনারা কি কি পেশেন? এখন তো দেখছি যে চাল পিষছেন, এটা কি পিঠা বানানোর জন্য? হ্যাঁ, এটা পিঠা বানানোর জন্য। আর এছাড়া কি কি পেশা যায়? আলু চাল পেশা যায়, ছাতু পিষা যায়, আচ্ছা ডাল পিষা ভাঙা যায়। আচ্ছা, তো এত আধুনিক প্রযুক্তি চলে আসলো, আমরা চাইলেই চাল ভাঙিয়ে নিয়ে আসতে পারি, আপনারা এত কষ্ট করে কেন? তারপরেও ধরেন যে বেশি হলে নিয়ে যায়, আর জাতার পিঠার অনেক স্বাদ আছে। আচ্ছা, আলাদা একটা স্বাদ আছে। হ্যাঁ, আলাদা তো আমরা কি স্বাদ সেই জাতার পিঠার পিঠা খেতে পারবো আজকে? হ্যাঁ, পারবেন। আচ্ছা, এই যে আপনারা চালটা কুটছেন বা পিষছেন, এটা তো নতুন চাল। হ্যাঁ, নতুন চাল। এই যে কিছুদিন আগেই ধান হ্যাঁ, কেটে নতুন। ঘরে তুললেন, মানে হ্যাঁ, নবান্ন, নব অন্ন। হ্যাঁ জাতাটা যে টানছেন মনে হচ্ছে ভীষণই ভারী, তাই হ্যাঁ, না? ভারী তো। তাহলে এটা কি দুজন মিলেই টানতে হয় নাকি হ্যাঁ, একাও টানা যায়? একাও টানা যায়, একা একটু ভারী হয়। আচ্ছা, আর দুজন মিলে টানলে ভালো এটা হয়। সহজ হয়। আচ্ছা, এই আধুনিক প্রযুক্তির যুগেও শুধুমাত্র স্বাদে বাড়বে বলে বা অল্প ফসল নিয়ে যাওয়া যায় না মিলে, সেজন্য আপনারা এখানে পিষার পিষার যন্ত্রটা এখন আছে, ব্যবহার করছেন। হ্যাঁ, আছে। খুব চমৎকার একটা ব্যাপার। আমিও আসলে একটু পিষতে চাই, সম্ভব? হ্যাঁ। আমার দ্বারা হবে? হবে হবে। তাহলে দিদি আমি একটু এপাশটায় বসে আর চেষ্টা করে দেখি পারি কিনা। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু এপাশে চলে আসেন। প্রচন্ড ভারী তো, কিন্তু দুজন ঘোরালে বেশ সহজ। সহজ। ভেতরের চাল শেষ হয়ে গেলে আমরা কিভাবে বুঝতে পারবো? ওই যে দেন আপনি। আচ্ছা, আমি একটু অল্প চাল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা আমরা থামাই না, আমরা দিতে দিতেই আচ্ছা, তাহলে একটু চেষ্টা করে দেখা যাক, দিতে দিতে ঘুরাতে ঘোরাতে দেওয়া যায় কিনা। বেশ ভারী, কিন্তু আমি যেহেতু অল্প সময়ের জন্য করছি, আমার তো ভীষণ ভালো লাগছে। কিন্তু তারা যে করছেন অনেকক্ষণ ধরে, এটা বেশ কষ্টসাধ্য মনে হচ্ছে, এবং এটা বেশ ব্যালেন্সের একটা ব্যাপার। কিন্তু এই যুগে এসে যাতাই পিঠা খাওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না। নবান্নের এই উৎসবে এসে আমরা কিন্তু শরীক হয়ে গেলাম এই পিঠা উৎসবেও। এই দিনে গ্রামের প্রতিটি ঘরে ভেসে আসে পিঠার সুবাস, নতুন চালের ভাত, পায়েস, যেন সারা বছরের পরিশ্রমের মিষ্টি পুরস্কার। নবান্ন তাই আমাদের ঐতিহ্য, আনন্দ আর মিলন মেলার অনন্য উৎসব, যা বাংলার মাটির মানুষকে আবারও স্মরণ করিয়ে দেয় আমরা প্রকৃতির কাছে কতটা ঋণী। নবান্নের এই উৎসবে পিঠা থাকবে না সেটা তো হতেই পারে না। আমরা চলে এসেছি একদম চুলার পাড়ে, যেখানে পিঠা বানাচ্ছেন আমাদেরই এখানকার একজন বাসিন্দা। কিন্তু তার আগে একটু কথা বলে নিব, এই যে নবান্ন উৎসবের আরও একজন উদ্যোক্তা, তিনি কিন্তু আমাদের সাথেই আছেন। একটু জেনে নিব তার কাছ থেকেও কেমন লাগছে, কেমন কি অনুভূতি, এবং এত বছরের পথ চলায় কি পরিবর্তন দেখছেন। কেমন আছেন? অনেক ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে আপনি এই উৎসবের সাথে যুক্ত, কি পরিবর্তন দেখছেন এবং কেমন লাগছে এখানে এসে? এটা প্রতি বছর অগ্রহায়ণ মাসের 1ম তারিখ, এই তারিখে প্রতিবার আমাদের নবান্ন উৎসব হয়। এই উৎসবে আমি সহ এখানে যত বাচ্চারা বড়রা সবাই অনেক মজা করে। এখানে অনেক রকম পিঠা হয়, যেমন এই যে ভাপা পিঠা হচ্ছে, নাচ গান, আচ্ছা, সব কিছু মিলে মানে অনেক একটা মজার ব্যাপার হয়ে ওঠে, এবং আপনারা বেশ ভালোভাবে উদযাপন করে থাকেন, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আজকে দেখছি ভাপা পিঠা হচ্ছে, এছাড়া আর কি ধরনের পিঠা হয়ে থাকে? কুশলি পিঠা, পুলি পিঠা, তারপরে আপনার ওই যে পাকোয়ান পিঠা, এরকম পিঠা আরও কিছু হয় আর কি। আচ্ছা, আমার চারপাশে একদম সেজে গুজে বাচ্চারা বসে আছে, তারা কি কি করে থাকে, কি কি অ্যাক্টিভিটিস থাকে তাদের জন্য? তারা নাচ করবে, এই যে নবান্নর গানগুলো আছে কিছু গান, ওই গানগুলোতে ওরা নাচ করবে সবাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি
চমৎকারভাবে সেজে গুজে কিন্তু আমার চারপাশে বসে আছে এই পরীরা, এবং এই পরীদের সাথে বসে একটু পিঠা খাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আরও কিছুক্ষণ লাগবে এই পিঠা হতে, এর ফাঁকে আমরা একটু কথা বলে নিই। এখানে একজন প্রবীণ সদস্যও আছেন যিনি এই উদ্যোগের সাথে জড়িত। আগের দিনে কেমন হতো এবং এখনকার দিনে কি পরিবর্তন এসেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। আমিও ভালো আছি এবং জানতে চাই আপনাদের সময়ও তো নবান্ন উৎসব হতো, সেটা তো অনেক আগের কথা, তখন কেমন হতো এবং আজকে যখন আপনার ছেলের উদ্যোগে হচ্ছে তখন কেমন হচ্ছে? এখন একটু অন্যরকম ভাবে হচ্ছে, ভালো লাগছে। আগে এভাবে তো কখনো দেখিনি, কিন্তু আমার ছেলের যেটা দেখছি সেই হিসেবে আমার অনেক ভালো লাগা বা ভালোবাসার মতো অনুষ্ঠানটা প্রোগ্রামটা হয়, দেখতে খুবই মজা লাগে। আগে শুনেছি, আমরা তো শহরের মানুষ বসবাস করছি, ওইভাবে খুব একটা আমি জানি না, কিন্তু আমি যখন আমার ছেলে করতে লেগেছে সেই পর্যায়ে খুবই সুন্দর একটা অনুষ্ঠান যে হয় বা করে, আমার খুব ভালো লাগে। চমৎকার ব্যাপার। আমাদের পিঠাটাও কিছুটা হয়েছে কি আমরা কি একটু টেস্ট করতে পারি? তাহলে একটু নিয়ে দেন। না বললেই নয়, এটা কিন্তু একেবারেই গায়ে তৈরি গুড়, খুবই মিষ্টি। দর্শক, এই সেই কাঙ্ক্ষিত ভাপা পিঠা আমরা এখন ভাঙতে যাচ্ছি এবং একটু টেস্টও করতে যাচ্ছি। খালাম্মা, আপনাকে দিয়ে শুরু করি। আপু, আপনিও একটু নেবেন। খাওয়া যাক সেই জাতাই পিসা চাল থেকে পাওয়া ভাপা পিঠা। খালাম্মা বলেন কেমন লাগছে? ভালো লাগছে শুনে। খুবই মজা। দর্শক, পিঠা যে খুব মজা ছিল এটা কিন্তু বলাই বাহুল্য। পিঠা খাওয়া তো চলতে থাকবে এই উৎসব যতক্ষণ পর্যন্ত আছে, কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই এবং ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য। দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।